স্বাগতম, নমস্কার। শ্রাবণের এমন একটি দিনে অনুষ্ঠান করছি যে প্রথমেই দেবাদিদেব সোমনাথকে প্রণাম জানাই। বড় আদরের দেবতা তিনি, তবে তাকে খুব মন দিয়ে ডাকতে হবে, তা নয়তো তাকে সাড়া পাওয়া যায় না, দেখাও পাওয়া যায় না। ফলে আন্তরিকভাবে তাকে ডেকে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং অবশ্যই এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু প্রশ্ন থাকবে বা বিষয় থাকবে যেটা আপনাদের অত্যন্ত প্রয়োজন। আমার পাশেই রয়েছেন দেবাচার্যজি, তাকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি একটা জিনিস বলছি দেবাচার্যজি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা আদর্শ চরিত্র হচ্ছে শিবাজি মহারাজ। একদম। এবং শিবাজি মহারাজ একটা কথা খুব বলতেন, মানে তিনি তো লড়াই করেছিলেন, এই আপনার লড়াই মানে হচ্ছে আজীবন লড়াই করেছেন, এবং তিনি এই মারাঠা শক্তিকে ধরে রেখেছিলেন এবং মুঘলদেরকে কাহিল করে ছেড়ে দিয়েছিলেন। একদম। তো তিনি একটা কথা ভীষণ বলতেন যে আমার কুলদেবতা, মানে তিনি যার আরাধ্য, হয়তো শিবই তো শিব থেকে তো শিবাজি, একদম তার আশীর্বাদ এবং আমার পূর্বপুরুষের আশীর্বাদ। তার আশীর্বাদটা একরকম, পূর্বপুরুষের আশীর্বাদ একরকম। কিন্তু শিবাজির মা তাকে এনকারেজ করতে, যাও, গো, ইফ ইট ইজ পসিবল কিল ইউর সেলফ, নিজেকে মেরে ফেলো। তার দরকার হয়নি, কিন্তু এই যে দুটো কথা আমার মনের মধ্যে খুব গেঁথে রয়েছে, এটা কি সত্যি? এটা কি জরুরি? মেইন ব্যাপার হচ্ছে নিজেকে মারার মধ্যে অনেকটা বড় একটা ওয়ার্ড লুকিয়ে থাকে, যেটা হচ্ছে আমার মধ্যে যে রাক্ষসটা লুকিয়ে রয়েছে। আমরা বলি না যে মানে পুজোর সময় বিভিন্ন সময় আমরা যে বলি দেখি, তো এই বলিটার কিন্তু আলটিমেটলি অর্থ যদি আমি আমার মত করে দেখতে চাই, তাহলে আমার মনে হয় যে নিজের মধ্যে যে রাক্ষসটা রয়েছে, নিজের মধ্যে যে লোভী ব্যক্তিত্বটা রয়েছে, সেটাকে আগে বলি দাও। তা না হলে পরে আলটিমেটলি লাইফে এগোনোর ক্ষেত্রে যত লোভ থাকবে তত পাপের উপসংহারটা তোমার লাইফে বাড়তে থাকবে। আমরা চেষ্টা করলে আমাদের চারপাশে একটুখানি দেখি, যদি দেখলে পরেই বুঝতে পারবো যারা যারা বেশি লোভ করেন তাদের লাইফে কিন্তু ধ্বংস ছাড়া নেক্সট কিছু আসেনি। কারণ লাভ থেকে লোভ এবং লোভ থেকে পরিণতি হচ্ছে ধ্বংস। আর যদি আপনি লাভটাকে লাভ্যাংশ হিসেবেই একটা জায়গাতে ধরে রাখতে পারেন যে এইটুকুনি আমার প্রয়োজন, এর বাইরে আমার রিকোয়ারমেন্ট নেই, বা এর থেকে বেশি আমি অসৎ উপায়ে কোনো কারণেই পা বাড়াবো না, আপনার কুলদেবতা বলুন, আপনার পূর্বপুরুষ বলুন, আপনার ফ্যামিলি মেম্বার বলুন, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী বলুন, প্রত্যেকটা লোকের আশীর্বাদকে সাথে নিয়ে আপনি চলবেন। যখনই লোভের উপসংহার আপনার মধ্যে তৈরি হবে, দেখবেন আমি যাদের নাম বললাম না, এদের থেকে আপনার ডিটাচ তৈরি হবে, একটা ডিস্টেন্স তৈরি হবে। কোথাও না কোথাও নিজের ওয়াইফও বুঝতে পারবে যে আপনি সৎ পথে চলছেন না। কোথাও না কোথাও মনে হবে যে আপনি আপনার সন্তানদের সাথে যে টাইম দেওয়ার জায়গা ছিল তাদের থেকে আপনি বহু দূরে চলে গেছেন, এবং কোথাও না কোথাও তারাও মনে করতে পারে যে বাবার সাথে কথা বলার থেকে না বলা ভালো, নিজের ডিসিশন নিজে নেওয়া ভালো। পাড়ার লোকেরা আপনাকে অনেকবার অনেক কিছু হয়তো হেল্প করার মতো কথা বলেছে বা আপনার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি লাভের থেকে লাভ্যাংশ এবং লাভ্যাংশের থেকে লোভ, এই জায়গাটাতে যখন পৌঁছে গেছেন না, তখন দেখবেন এরা আপনার সাথে হয়তো দাদা ভালো আছেন, এর বাইরে নেক্সট কোনো কথা বলবে না। একটা দূরত্ব অটোমেটিক্যালি তারা তৈরি করে নেবে। আপনি হয়তো ভাববেন সেটা আপনার ক্ষমতা, আপনার দম্ভ। এই যে দম্ভ বলে যে ওয়ার্ডটা লাস্ট ইউজ করলাম, এটাও আপনার পতনের একটা কারণ হয়ে যাবে। তো আমার মনে হয় সেই জায়গাটার থেকে ভালো রিল্যাক্সে থাকা, প্রত্যেকটা মানুষের সাথে মিশে যাওয়া। আলটিমেটলি মিশতেই এসছি এবং একদিন না একদিন আমাদের পুরো শরীরটাও মিশে যাবে। তো তার থেকে বেটার, আমি আগের দিনকে একটা কথা বলেছিলাম, আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসেছিলেন, অনেক সিনিয়র, মানে আমার মনে হয় লাইফে এই সিনিয়র ব্যক্তিত্বদের সাথে কথা না বললেই, অনেকে বলে না যে দাদা আপনি সিনিয়র লোকেদের দেখেন, কিন্তু আমার খুব রাগ হয়, সিনিয়র লোকেদের না দেখার কী আছে। মেন ব্যাপার তাদেরও লাইফস্টাইল রয়েছে। একটা লোক 85 বছর বয়সে দাঁড়িয়ে বলতেই পারে না আমার 90 অবধি কেমন যাবে, এটা তার অধিকার। মানে মেন ব্যাপার, তার মধ্যে যদি কোথাও ডিস্টার্ব থাকে, আমার মনে হয় জ্যোতিষের বলে দেওয়া উচিত আপনাকে কিন্তু এই টাইমটাতে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, এটা হওয়া উচিত। মানে বয়স্ক মানুষ মানে আমার শখ স্বাচ্ছন্দ্য এটা কখনোই হতে পারে না। তো আমার মনে হয় এদের সাথে কথা বললে না, এরা যে পৃথিবীটাকে দেখেছে, এরা যে জায়গাটা দেখেছে, এদের চোখে খানিকটা সময়
পৃথিবীটাকে দেখা যায়। একদম। তো এবং এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন। তো ভদ্রমহিলা এত সুন্দর আমাকে একটা কথা বলেছিলেন যে আলটিমেটলি আমার ফ্যামিলিতে, আমি আরেকবার রিপিট করি কথাটা, মানে ভালো কথা তো আমার মনে হয় রিপিট করতে দোষ নেই, যেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমার শাশুড়ির অনেক গয়না ছিল। তো দুই বাড়িতে বউ, যা আর আমি। তো যা জানে যে যায়ের সীমিত একটা পরিমাণ ভাগ রয়েছে। তো আমি যাকে বললাম, দেখ দোকানে গিয়ে বলিস না যে কতটা তোর পার্সেন্টেজ, কতটা আমার, আমরা বিক্রি করবো, যার যতটা হবে সেই হিসেবে টাকা নিয়ে নেবো। বলছে দুজনের ওয়েট করা হলো, সব কিছু করা হলো, করার পরে দুটো সোনাকে একসাথে করে, মানে যায়ের গোলটা আমার গোলটা একসাথে করে নিয়ে ওরা বললো যে এবার মেল্ট করতে হবে। যখন ওই আগুনে দিল না, তখন দুজনের সোনাটা গলে গিয়ে একটা তাল তৈরি হয়ে গেল। তো আলটিমেটলি ব্যাপারটা, আমি যে কথাটা বললাম, এই মানেটা ধরার মতো ক্ষমতা তো খুব কম লোকের আছে। ঠিকই। হ্যাঁ, কিন্তু বাস্তব হচ্ছে ওই দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ছিল, এটা তোর পার্সেন্টেজ, এটা আমার, যতক্ষণ ওটা অর্নামেন্ট ছিল, যতক্ষণ ওটা অর্নামেন্টস ছিল, যখন ওটা গলে গিয়ে একটা তাল তৈরি হয়ে গেল, তখন মিলেমিশে এক হয়ে গেল, আপনিও যেখানে আমিও সেখানে। মানে ওখানে তুমিও আছো, আমি আছি, কোথায় আছো তুমিও জানো না, আমিও তুমি জানি না। বললো আমি তখন ওর থেকে যে টাকাটা টোটাল পেলাম তার 50% তাকে দিয়ে দিলাম, 50% আমি নিয়ে নিলাম। বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, বলছে এটাই তো জীবন হওয়া উচিত না ভাই? তো উনি আমাকে ভাই ভাই বলে সম্বোধন করছিলেন একদম। এবং আমার মনে হয় এর থেকে বড় শিক্ষা লাইফে কিচ্ছু নেই। আলটিমেটলি যাই করুন তাই করুন, একটা সময় মেল্ট হতেই হবে আমাদের প্রত্যেককে। তো ওই লাভ লোভ এইগুলোর থেকে যতটা দূরে থাকা যায় বেটার। ঈশ্বরমুখী হওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। অনেকে মনে করবেন সকালবেলায় জ্ঞান দিচ্ছি, না, একদমই জ্ঞান নয়। আমি বারবার করে কৃষ্ণের কথা বলি বা রাধার কথা বলি, অনেকে ভাবেন যে কেন বলছি। মেন ব্যাপার হচ্ছে আগে একবার চিন্তা করে দেখুন, আপনি লাইফে যে প্রবলেমগুলো পাচ্ছেন কৃষ্ণ তার থেকে কম পেয়েছিল না বেশি পেয়েছিল? তারপরেও তার মুখে এক গালে হাসি ছিল, তারপরেও তার লড়াই করার ক্ষমতা ছিল, তারপরেও মানসিকতা ছিল যে না, আমি দাঁড়িয়ে থাকবো, এক জায়গায় থাকবো এবং আমি দেখব। তো আমরা বলবো সে ভগবান। আমরা ভগবান না, তো আমরা তো মনুষ্য। আমাদের মধ্যে ক্ষমতাটা কোথায়? আমাদেরও তো গণ অনুযায়ী বিচার করা হয় না, নরগণ, রাক্ষসগণ, আমরা দেবগণ। তো আমাদের মধ্যে তো খানিকটা সেইখান থেকে শক্তি আসে। তো সেই শক্তি যদি থেকেই থাকে, তাহলে আমরা কেন ভুল ডিসিশন নেব? আমরা কেন অসৎ উপায়টা অবলম্বন করব? প্রতিটা জায়গায় আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আশীর্বাদের। যদি এই আশীর্বাদটা লাইফে না থাকে না, আমরা আমাদের পথ হারিয়ে ফেলতে বাধ্য হব। এর বাইরে আমাদের সেকেন্ডারি কোনো রাস্তাই নেই। এটা যেমন একটা ইতিবাচক দিক বললেন যে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ, যেটা বললেন, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের আলোচনাতেই উঠে এসছে রাহু, একদম, বা রাহুর গ্রাস, গ্রহগত অ্যাবসলিউটলি। সেটা হলে মানুষের সিদ্ধান্ত বা মানুষের বুদ্ধিকে কতটা গুবলেট করে দিতে পারে। মেন ব্যাপার হচ্ছে কোনো গ্রহের তো ক্ষমতাই নেই, আপনি যদি তার মুখাপেক্ষী একবার হয়ে যান আপনার লাইফকে নিয়ে ছিনিমিনি খেলার। এটা আমি একদম জোর গলায় বলতে পারি। লোকে বলে না যে সাড়ে সাথে চললে পরে কি হয় না হয়, আমি যদি প্রুফ করে দিই একটা ফ্যামিলিতে 5 জন আর সাড়ে সাথে চলছে, তারপরেও সেই ব্যক্তি সবসময় হাসি খুশি লড়াই করে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, প্রতিটা কাজ করে বেড়াচ্ছেন, বাস ওকে না, ঠিক আছে, সাড়ে সাথে আছে, কারণ সে কোথাও না কোথাও ঈশ্বরমুখী হয়ে রয়েছেন। আমার যা ভালো সব কিছু তোমার, তুমি দিয়েছো আমাকে, আর যা খারাপ করবে তুমিই জানো, এবং সেটাকে হ্যান্ডেল কী করে করবে তুমিই বোঝো। তারপর আমার টেনশন কোথায়? আমার মধ্যে একটা ফোন আছে, আর রাহু থাকুক, বৃহস্পতি থাকুক, জটিলতা থাকুক, গ্রহের মুখাপেক্ষী হয়ে থাকলে পরে অবশ্যই থাকবে। ঈশ্বরের মুখাপেক্ষী একবার হয়ে দেখি না যে লাইফটা চেঞ্জ হয় কি না। লাইফের মতো চলতে থাকবে। মানে আমরা যতক্ষণ এইগুলো নিয়ে এগুলোর মধ্যে খুব বেশি ডিপ ফোকাস হয়ে যায় না, আলটিমেটলি অন্যদিকের ফোকাসগুলো আমাদের হারিয়ে যায়। লাইফে প্রবলেম কার নেই, কোন ব্যক্তির নেই? প্রধানমন্ত্রী যিনি আছেন তার আছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, এতগুলো মুখ্যমন্ত্রী তাদের আছেন, তারপরে যারা আছেন তাদের আছেন, তারপরে স্টেপ বাই স্টেপ জনগণ আমাদের আছে। তো আমাদের প্রাত্যহিক লাইফে আমাদের সমস্যা আছে। কিন্তু যদি কোনো কারণে এই জায়গাটাকে একবার ঠান্ডা করে নেওয়া যায় যে যা হবে যা করবে সে করবে, আমার হাতে কিচ্ছু নেই, নিঃশ্বাস নেওয়াটা এবং কটা নিঃশ্বাস নেব সেটা পর্যন্ত 6 দিনের বেলায় লেখা রয়েছে, তারপরে সব কিছু আমি করেছি, আমার এই ওয়ার্ডগুলো আমার মনে হয় ভিত্তিহীন। একদম ফোনটা নিয়ে একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমার ছেলের জন্য আমি ফোন করেছি। ওকে, আমার ছেলের নাম হচ্ছে অভিষেক ভট্টাচার্য।
হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম, বার্থ হ্যাঁ, প্লেস। ডেট অফ বার্থ হচ্ছে 26শে মে 1995। টাইম হচ্ছে দুপুর 12:41। 12:41 পিএম পিএম দুপুর 12:41, কলকাতা, লেক টাউন। ওকে, ছেলের নাম কি বললেন? অভিষেক ভট্টাচার্য। অভিষেক ভট্টাচার্য। অভিষেক, ওকে। আচ্ছা, শুক্রবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ মেষ রাশি, সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, ত্রয়োদশী, কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ, ভালো ভালো ছেলে হচ্ছে। হ্যাঁ। জন্ম সময় যথেষ্ট ভালো, বুধটা হচ্ছে একটুখানি বকরি, মানসিক চাঞ্চল্যতার একটুখানি বুধটা বেশি। problem হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বৃহস্পতি বকরি, মানসিক চাঞ্চল্যতা এই কারণে এসছে কারণ ওর এক্সপেক্টেড রেজাল্টগুলো না মুখের কাছে এসে বেচারা পাচ্ছে না, কোথাও না কোথাও হাতছাড়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে হয়েও হচ্ছে না। সবকটাই হবে, হয়তো একটু সময় নিয়ে হবে, এর বাইরে কিছুই নেই। কিন্তু আপনি আশাবাদীর কথা বলছেন। না না না, আমি সাহস দেওয়ার কথা বলছি। সাহস দেওয়ার কথা বলছি। একদম লগ্নে মঙ্গল, ডাক্তারের প্রেসক্রিপশনের সঙ্গে যেমন ডাক্তারের শেষ পর্যন্ত না সব খাবেন কিন্তু একটু বুঝে খাবেন। হ্যাঁ, লগ্নে মঙ্গল রয়েছে। দেখুন, 32 বছর বয়স অবধি আমি বারবার করে বলি ছেলেদের লাইফে একটু স্ট্রাগল পিরিয়ড চলে। সেকেন্ড হচ্ছে থার্ড হাউসে রাহু মঙ্গল শুক্রের ঘরে, স্বাস্থ্য, সম্পদ, অ্যাসেট, এই জিনিসগুলো নিয়ে ওর মাথায় অলরেডি টেনশন থাকে একটা। আচ্ছা, ফোর্থ হাউসে বৃহস্পতি গিয়ে বসে রয়েছে মঙ্গলের ঘরে। আচ্ছা, চোখে একটুখানি বলবেন সাবধান থাকতে, চোখটা নিয়ে একটুখানি সমস্যা পেতে পারে। আচ্ছা, এটা গেল একটা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 1 2 3 সপ্তম ঘরে শনি, এই জায়গাটা না আমার কাছে অনেকটা বেশি দুঃখের। হ্যাঁ, মানে মেন ব্যাপার হচ্ছে জীবনে বহু প্রতিভা থাকে। আপনি শুনছেন আমার কথাগুলো? হ্যাঁ, আমি শুনছি। জীবনে স্যার, আরেকটু যদি এক মিনিট বলে বলে নিই, আমি একটু বলে নিই, তারপর আপনার কথা অবশ্যই শুনবো। জীবনে বহু প্রতিভা থাকে, কিন্তু ভালো মঞ্চ খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেখানে আমাকে দেখাতে হবে যে আমি এই কাজটা জানি, সেই রকম জায়গাটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটু টাইম লাগে। মানে যেটা বললাম সেটার মানেটা খুব ডিপ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এটা গেল একটা। মঙ্গল শুক্রের ঘর, শুক্র মঙ্গলের ঘরে থাকলে স্পেশালি স্যাটিসফ্যাকশনের একটা অভাব আসবে। যার শনি ডিস্টার্ব রয়েছে, রাহু শুক্রের সাথে যুক্ত এবং বৃহস্পতি বকরি, তার লাইফে স্যাটিসফ্যাকশানটা সত্যিই একটা বড় প্রবলেম। কারণ সে জানে না যে সত্যি এর পরে কী হতে চলেছে, কারণ যতগুলো জায়গা থেকে সে এগোতে যায় কোথাও না কোথাও একটা মনে হয় যে বাধা, আমাকে ডিস্টার্ব। রবি বুধ একত্রে বসে রয়েছে, বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড ছেলে। আগামী দিন অবশ্যই যথেষ্ট ভালো, কিন্তু সাময়িক আমার মনে হয় আপনার ছেলে, এখনও বলবো না যে খুব খারাপ জায়গাতে রয়েছে, এখন যে জায়গাটা বিলং করছে এর থেকে আরও অনেক ভালো জায়গায় যাবে। আমার মনে হয় নিউ টাউনে বহু জ্যোতিষী আছে, আপনি একবার তাদের সাথে কোথাও না কোথাও একটু যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমার যেটা জানার মেন দরকার বিয়ে। সেটা হচ্ছে ও একটা স্থায়ী চাকরি কবে থেকে পাবে। আচ্ছা, স্থায়ী স্থায়ী এখন কি চাকরি। অস্থায়ী চাকরি করছে? একদম না, মানে ও দুটো চাকরি করেছে, 3 মাস 2 মাস আপনার কথা ঠিক, আপনার কথা। হ্যাঁ, আমাদের কিন্তু দেবাচার্যজি যেটা বললেন যে ও ট্যালেন্ট রয়েছে, সব রয়েছে, কিন্তু আমি বললাম হিট করতে পারবে না। একটু টাইম নিন। পড়াশোনা ও এমফিল পর্যন্ত করেছে, পিএইচডি করার জায়গায় একটা বাধা পেয়ে গিয়ে করে উঠতে পারেনি। একদম তারপরে ওর বাবা মারা গেছে বৃহস্পতি বিএসসি পরীক্ষার 2 দিন আগে। আহা। সে কারণে ওর তো একটা আয় শুরু করা বিশেষ দরকার। আজকে আমি না থাকলে পরে ওকে কে চালাবে বলুন তো? ওর তো রোজগার হচ্ছে না। বৃহস্পতি খুব যার, মনে বলে। হ্যাঁ, বৃহস্পতি যার বকরি থাকে, সেক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্টগুলো মুখের কাছে পাওয়াটা ওই যে খুব বললেন যে টাফ। একটা বিএসসি ছাত্র মানুষ, হ্যাঁ। সে ভেরি গুড, হ্যাঁ, একদম সে ফার্স্ট ডিভিশন পেয়েছে ইত্যাদি ইত্যাদি সব। পেয়েছে বলে সায়েন্স নিয়ে পড়ছে। আপনি বললেন না যে সব ঠিক আছে, হ্যাঁ, ও জিওলজি নিয়ে পড়েছে। হ্যাঁ, তো সেখানে আপনি হঠাৎ বললেন শনিটা তো বড় ডিস্টার্ব করে দিল। হ্যাঁ, বুধাদিত্য একদম, যোগ, বুধাদিত্য যোগ না হলে আর এই ট্যালেন্ট হবে কি? পাবে লাইফে টাইম নিয়ে 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 পাবে। ডিলে ও তো প্রেসিডেন্সি যাদবপুরে কিন্তু পড়েছে। এমনি তো আপনার কাছে সারেন্ডার করছেন যে ভাষায়, হ্যাঁ। যে আমরা খাবো কি যাবো কোথায়। না, একদম ওই খাওয়ার ব্যাপারে একদম চিন্তা করতে হবে না, মানে ওটা প্রভুর দায়িত্ব, জানেন তো। একদম নিশ্চিন্তে থাকুন, উনি যে কোনো উপায়ে সব কিছু জোগাড় করে দেবেন। এবং আমার কাছে একটা পরামর্শ যদি নেন, আপনি যে ছেলের জন্মছকে আমি 2 বা 3টে প্রবলেমকে হাইলাইট করেছি, এই 3টে প্রবলেম নিয়ে আপনি একজন যে কোনো জ্যোতিষীর কাছে যান, সুপরামর্শ নিন
এবং যেটুকুনি রেমেডি রিকোয়ারমেন্ট আছে ওকে দিন, যেটা আগামী 5 বছর পর ও অ্যাচিভ করার মতো জায়গায় থাকবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই জায়গাটা পেয়ে যাবে। আগামী 1.5 বছর? হ্যাঁ, মানে উনি বলছেন সেটা যে ওইদিকে যেতে পারে, ওনার ক্যালকুলেশন এবং ওনার মানে বাচনভঙ্গি এবং ওনার চরিত্র, তো সেটা তো অত্যন্ত চমৎকার, এবং যে কারণে উনি মানুষকে ডিজার্টন করেন না, ব্যথা দেন না, ভয় দেখান না। তো এই তিনটের সংমিশ্রণে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি আপনাকে ভয় দেখাবেন না, উনি আসার কথা বলবেন, লড়াই করার কথা বলবেন, এটা কিন্তু একটা মেন্টাল বুস্টিং উনি করে দেন, সেটা কিন্তু বিনা পয়সায় করছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ওর কি বিবাহিত জীবনটা পরিমঙ্গলে, মানে বিবাহিত বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে এরকম? সবসময় স্বামীর ওপর মঙ্গলের দৃষ্টি বলে না, এটা আপনাকে কে বলল? আপনি আমাকে বলুন কে একদম বলল? একদম ঠিক। আপনি মা তো, মায়ের মন কোথাও না কোথাও আগাম কিছু জানান দেয়। তবে আমার মনে ও হয় নিজে আজকে বলছে আমি এমনিতে বিয়ে করতে চাই না হেন কেন, কিন্তু আমি মরে গেলে ওর তো একটা সঙ্গীত দরকার, বিয়ে করবে না, এটা তো কোনো কথা না। আমি একটা কথা বলি, আপনি মা তো, মায়ের মন আগাম সব কিছু কিছু না কিছু জানান দেয়, আমি মানি। ঈশ্বর, বড় ঈশ্বর মায়ের থেকে কেউ নেই। তো আপনি আপনার মনে যেটা ডাকবে সেটা তো হওয়ার একটা চান্স থাকবে। আপনি খারাপটা কম ভাবুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু ছেলের চাকরিটা নিয়ে এখনো পর্যন্ত বড় একটা সংশয় আছে, আগে চাকরি জীবনটা আসুক, একটুখানি স্টেবিলিটি আসুক ছেলের, তারপর আমরা বিয়ে নিয়ে আলোচনা করবো। আপনি এখানে ফোন করবেন, ফোন পাওয়া যায়, আপনি না, বুঝতে বিয়ে পারবেন। আমি এক্ষুনি দিতে চাইছি, তাও না, রোজগারটা করুন। ব্যাস, তাহলে তা আবার কি? স্টেপ বাই স্টেপ একটা আপনি পড়াশোনা করতে করতে কখনো চাকরির কথা চিন্তা করলে হবে? আগে পড়াশোনাটা কমপ্লিট করি, পড়াশোনাটা ঠিক মতো কমপ্লিট না হলে চাকরি হবে কি করে? আর চাকরি যদি ঠিক মতো না পাই তাহলে বিয়ে হবে কি করে? বাবা মারা যাওয়া গেছে 10 বছর হয়েছে, 10 বছর ধরে ওকে আমি সরকারি চাকরির জন্য অনেক পরীক্ষা দেওয়ালাম, কিন্তু একটা চাকরি একটু এগিয়ে ছিল, আর কোনোটাই শেষ অব্দি ম্যাচিওর এখনো করেনি। আগামী 1-2 বছর কি সরকারি চাকরিও পেতে পারে? প্রথম কথা যে সরকারি চাকরি কিন্তু আমরা এখানে কথাই বলি না, আপনি হয়তো কথা বলতে বলতে এটা ভুলে গেছেন। যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না। চাকরি বাকরি নিয়ে এত টেনশন করার মতো জায়গা আমার মনে হয় নেই। যেটুকুনি সমস্যা আছে, এই সমস্যাটা চাকরি পাওয়ার পরেও ওকে ফেস করতে হবে, নাম্বার 2। নাম্বার 3, বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন ছিল, অবশ্যই জুটুক বিচার করে বৈবাহিক জীবনে পা রাখা দরকার। বৃহস্পতি এবং বুধ দুটো বকরি, বুধ বকরি থাকলে মানসিক চাঞ্চল্য, কোথাও না কোথাও স্নায়বিক একটা উত্তেজনা কাজ করে, এই জায়গাটা থেকে বেরোনো দরকার। বৃহস্পতি বকরি থাকলে পরে বললাম এক্সপেক্টেড রেজাল্টগুলো মুখের কাছে এসেও কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তো এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। একটু ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করতে বলবেন, মাঝে মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস একদম হারিয়ে ফেলছে, সেই জায়গাটা থেকে বলবেন বিশ্বাসটা তার উপর রাখ, কারোর উপর রাখতে হবে না। ব্যাস, সে তোকে যেদিকে নিয়ে যাবে তাতে তুই হ্যাপি থাকবি। তো এইটুকুনি আমার মনে হয় আপনাকে বলার আমার কর্তব্য, আমি আপনাকে বললাম। ওভারঅল না, আপনি তো সুন্দর বললেন, আপনি তো তার শিক্ষার জায়গাটা বললেন, চাকরির জায়গাটা বললেন, চাকরির বাজারের জায়গাটা বললেন, একদম সময়ের জায়গাটা বললেন, সবটাই বললেন নাটা কি। আমি একটা ব্যাপার একটুখানি জিজ্ঞেস করতে চাই। দেখুন, এখন এত পাপি বেরিয়ে যাচ্ছে না মার্কেটে, মানে রোজই টিভি খুললে আর খুললে এর তল্লাট থেকে এত কোটি টাকা, এত গয়না ইত্যাদি ইত্যাদি। তো সেই পাপি ভাবলো যে মালকড়ি দিয়ে ঠাকুরকে একটু সেটিং করে নিই, দিয়ে দানপত্র করল, ব্যাস সে ভদ্রলোক হয়ে গেল। মেন ব্যাপার হচ্ছে, আমি উল্টে জিজ্ঞেস করলাম আর কি। না উল্টে আমি ওইদিকে তো ঢুকবই না। আমি, আপনি যেদিকে জিজ্ঞাসা করতে চেয়েছেন সেটা হচ্ছে পলিটিক্স। কিন্তু না, পলিটিক্স কিন্তু কথাটা হচ্ছে আমার যেটা, সেটা একটা উদাহরণ। আমি একটা উদাহরণ, আমি আন্তরিকভাবে দান করলাম, হয়তো আমার জীবনে কিছু ত্রুটি রয়েছে। আমি ওই জায়গাটাতেই আসছি। আমি ফার্স্ট কথা হচ্ছে যে পলিটিক্সের মধ্যে আমি মনোমানে ঢুকতে চাই না, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। প্রত্যেককে যে যেমন কর্ম করবেন ঠিক তার সেরকম ফল পাবেন, এটাতে চোখ বন্ধ করে একজন অন্ধ ব্যক্তি উত্তরটা পেয়ে গেল, থ্যাংক ইউ। ব্যাস। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ঠাকুর পাস করিয়ে দাও, তোমাকে লাড্ডু দেবো। লাড্ডু ঠাকুর সারাদিন খেয়ে যাচ্ছে, তোর লাড্ডুর জন্য স্পেশালি ভগবান বসেনি। তো পাস করতে হলে ভগবান বলে দিয়েছে আগে একটু তো পর। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিশ্বাসটা নিয়ে লাড্ডু দেবো বলেছিলাম, সে বিশ্বাসটা নিয়ে শুধু একবার বলো যে
প্রভু তুমি আমার মনে এসে বসো, এই মনটাকে শান্ত করো, আমি যেন রেজাল্টটা ভালো করতে পারি। তার লাড্ডুর দরকার নেই, সে তোমার সাথেই তো আছে লাড্ডু গোপাল, প্রবলেমটা কোথায়? এটা গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় হচ্ছে যে বাকি ঠাকুরকে সোনা গয়না অ্যাডা অনেক কিছু আপনি দিলেন, এটা হচ্ছে অধ্যত্ব। আপনি ইনকাম করছেন, আপনি দেখাচ্ছেন আমি আমার প্রভুকে দিচ্ছি, প্রভুকে দেওয়া না। আপনি যদি কোনো কারণে এসি ঘরে শোন, আপনার ভগবানকেও আপনার এসি ঘরে রাখাটা কর্তব্য, এটা মানসিকতা হওয়া উচিত। এর মানে আমি সোনা পড়ছি, আমাকেও ভগবানকে সোনা দেখাতে হবে, আমার পাড়া প্রতিবেশী আমার বা ফ্ল্যাটের লোকজনকে দেখাতে হবে যে আমার ভগবান সোনায় মোড়া। এটা তো স্বর্ণ মানে কি বলবো, সোনার দেবাদিদেব মহাদেবের যেরকম মানে সোনার কেল্লা ছিল, সেরকম কেল্লার মতো ব্যাপারটা হয়ে যাবে। তো সেটা তো উনি চান না, উনি রেসপেক্ট চান। সেই রেসপেক্টটা যখন মন থেকে আসবে না, তখন অটোমেটিক্যালি দেখবেন বাকি ভাও, বাকি চিন্তা ভাবনা, সামনে যেগুলো দেখছেন যারা খুব বেশি টেনশন করছে তাদের দেখলে তখন আপনার খারাপ লাগবে যে এই লোকটা এখনও ঈশ্বরমুখী হয়নি, তার জন্য ওনার এই ধরনের হাই বিপি হয়ে গেছে, কোনো কারণে মাথা গরমের পরিমাণ বেশি, চিৎকার করে কথা বলছে, যেগুলো কাম্যই নয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা জোর গলায় কেন আরেকজনকে ধমক দেবো, আমরা কেন রাগ দেখাবো? আমি একদিনকে বলেছিলাম না, রাগটা শুধুমাত্র ফ্যামিলি কেন্দ্রিক, বন্ধু কেন্দ্রিক হয়। আমরা বুঝি কখন আমাদের রাগ দেবে, বা কেউ যদি বলে পাশ থেকে দেখ তোর বাবা এখন রেগে যাবে, তখন আমরা রাগটা দেখাই। আলটিমেটলি আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মাস্টারমশাইয়ের সামনে রাগ করতে পারবো না, আমরা হাজার চেষ্টা করলেও আমাদের যে অফিসের বস আছে সে হাজার একটা কথা বললো তার উপর রাগ দেখিয়ে বাজে কথা বলতে পারবো না, কিন্তু আমরা রাগ ইজিলি দেখাতে পারবো বাবার ওপর, মার ওপর, কারণ তারা টলারেট করে ওই রাগটা, যে ছেলে একটু রেগে গেছে, বাবা ঠান্ডা করি, একটু আদর করি। কিন্তু তারা কখনো আপনাকে আদর করতে আসবে না, তারা আপনাকে একটা লেটার দিয়ে দেবেন, বলবে কাল থেকে আসতে হবে না। আপনি জানেন এই ভয়টা আপনার মধ্যে আছে, কাল থেকে আপনি অফিসেই যাবেন না। যাই হোক, আজকে মনে হয় টাইম একদমই শেষ। না, কিন্তু আমি খুব মুগ্ধভাবে আজকে কথাগুলো শুনলাম। দেবাচার্যজির সঙ্গে আমার একটা মানে আত্মিক ব্যাপার থাকে, তো তাই দুমদারেক্কা নানান রকম প্রশ্ন করলাম, শিক্ষা পেলাম। এই জ্ঞানগুলো আমার দরকার ছিল। আপনি আমার আন্তরিক নমস্কার নিয়ে আগামীকাল সকালবেলা 10:30টায় দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। একদম, সবাই ভালো করবো।